আপনার বাজেট হচ্ছে 30,000 টাকার বেশি, আবার 40,000 টাকার কম। খুবই কনফিউজিং একটা বাজেট ভাই। আবার এই বাজেটে মার্কেটে যে কি পরিমাণে ফোন আছে রে ভাই, মানে অফিসিয়াল আনঅফিসিয়াল দিয়ে একটা মানে চরম কনফিউশনের ব্যাপার। সো ফোন কিনবেন, আপনার বাজেট ধরে নিলাম 35,000 টাকা, বুঝতেছেন না কোনটা কিনবেন, খুবই কনফিউশনে আছেন। আমাদের আজকের এই ভিডিওটা দেখেন ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার কনফিউশন আরও বেড়ে যাবে। ওয়েলকাম ব্যাক টিটিভিবাসী, আমরা আজকে হাজির হয়েছি 35,000 টাকার মধ্যে আমার পছন্দের সেরা 5টা ফোন নিয়ে একটু গপশপ করার জন্য আপনাদের সঙ্গে। হ্যাঁ, তো এর মধ্যে দেখা যাচ্ছে যে অফিসিয়াল তো আছেই, আনঅফিসিয়াল অনেক ফোনও বিক্রি হচ্ছে, অনেকে কিনতেছে। বলতে তো চাই না ভাই, এখন মানে চলে আসে প্রসঙ্গ, কি করব, কারণ অফিসিয়াল ফোনের দাম তো মানে কমে না আর কি। যাই হোক, অফিসিয়াল দিয়ে শুরু করি প্রথমে, খুব বেশি ডিটেলে যাব না ভাই। OnePlus-এর Nord CE5 এই ফোনটা ভাই মানে মোটামুটি 35-36,000 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এইটা একটা বেস্ট ডিল আর কি, মানে বেশি ডিটেলে গেলাম না, চোখ বন্ধ করে ভাই এই ফোনটা যদি আপনি কেনেন আপনি ঠকবেন না ভাই। এই বাজেটে অফিসিয়াল আরও 2টা ফোন আছে, তার মধ্যে একটা হচ্ছে ইনফিনিক্সের Note 50 Pro। এই ফোনটা কিনলেও কিন্তু মোটামুটি আপনি সব দিক দিয়ে জিতবেন আর কি। আরেকটা ফোন আছে রিসেন্টলি রিলিজ হয়েছে, সেটা হচ্ছে টেকনো পোভা 7 Pro। হ্যাঁ, মোটামুটি কম দামের মধ্যে তারা অনেক কিছু দিচ্ছে, ওয়ারলেস চার্জিং, হিউজ ব্যাটারি, তার মধ্যে আবার সুন্দর ডিজাইন, গেমিং একটা ভাইব, এটা সেটা বহুত রকম ব্যাপার স্যাপার আছে। এই ফোনটা নিয়ে আমাদের চ্যানেলে ফুল রিভিউও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। এইবার আমরা একটু চলে যেতে চাই আনঅফিসিয়াল মার্কেটে। সরি, আসলে আনঅফিসিয়াল জিনিসগুলো আমরা খুব বেশি প্রমোট করি না, কিন্তু ওই যে বলতে হয়, কি করবো ভাই। রেডমি Note 15 Pro Plus, এই ফোনটা চাইনিজ যে রম আছে, ওই ফোনটা মোটামুটি আপনি 35-36,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ভাই। স্ন্যাপড্রাগনের 7 Gen 4 এই চিপসেটটা ব্যবহার করা হয়েছে এই ফোনে, আর 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে আছে এই ফোনে ভাই, HDR সাপোর্ট আছে, ডলবি ভিশন আছে, মানে প্রিমিয়াম ডিসপ্লে বলতে যা যা বোঝায় এই ফোনে কিন্তু সবই আছে। আবার 3200 নিট হচ্ছে এই ডিসপ্লের ব্রাইটনেস, তার মানে ইনডোর আউটডোর দুটা সিচুয়েশনে কিন্তু একদম ঠিকঠাক। সারপ্রাইজিংলি এই ফোনের ক্যামেরা সিস্টেম কিন্তু খুবই চমৎকার। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর তো আছে, আরও একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এই জিনিসটা আমরা চাই সবসময় যে 35,000 টাকার মধ্যে অফিসিয়াল ডিভাইসেও একটা টেলিফটো লেন্স থাকা উচিত, এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটারও আছে, যেটা আজকাল অফিসিয়াল ফোনেও ভাই 35-40,000 টাকা দামের ফোনেও আলট্রাওয়াইড উঠাই দিছে ভাই। আর এই ফোনের সামনেও 32 মেগাপিক্সেলের সেলফি শুটার আছে, তার মানে মোটামুটি এটা ক্যামেরার দিক দিয়েও কিন্তু বেশ পারফেক্ট দাম বিবেচনায়। এবং স্মার্টফোন কোম্পানিগুলোর মধ্যে তো রিসেন্টলি ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে একটা সেই তোড়জোড় শুরু হয়েছে, এই ফোনটাও কিন্তু তার ব্যতিক্রম না। 7000 mAh এর ব্যাটারি আছে এর মধ্যে, সে সঙ্গে আছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। সো সব মিলাই কিন্তু 35,000 টাকা বা 2-1,000 টাকা বেশিও যদি নেয় ভাই, মার্কেটে ঘুরে ঘুরে দেখতে হবে আপনাকে একটু। আমার মনে হয় না যে এটা একটা খারাপ ডিল। সো আমার পছন্দের লিস্টে কিন্তু এই ফোনটা রয়েছে। অনেকের আবার পোকো সিরিজের প্রতি একটু আকর্ষণ আছে, তাদের জন্য শাওমির পোকো X7 Pro এই ফোনটাও ভালো একটা অপশন হতে পারে। Dimensity 8400 চিপসেটটা দেওয়া যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট, যেটা এই বাজেটের অফিসিয়াল ফোনে আপনি কাইন্দা মূল্যও পাবেন না ভাই। তবে হ্যাঁ, এই ফোনের ক্যামেরাতে কিন্তু একটু কম্প্রোমাইজ করা আছে আগেরটার তুলনায়, সেটা হচ্ছে টেলিফটো লেন্সটা নাই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আর আছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, আর কি আছে 20 মেগাপিক্সেলের সেলফি শুটার। তো যেটা বুঝলাম এই ফোনটাতে মূলত পারফরমেন্সটাকে একটু বেশি ফোকাস করা হয়েছে, মানে আগেরটার চাইতে এটার পারফরমেন্স কিন্তু আরও বেটার আপনারা পাবেন। ব্যাটারিতেও একটু কম্প্রোমাইজ করা হয়েছে সামান্য একটু, 2টা ভেরিয়েন্ট আছে এটার। ইন্ডিয়ান ভেরিয়েন্টের ব্যাটারি ক্যাপাসিটি 6500 mAh এর আশেপাশে পাবেন, আর যেটা গ্লোবাল ভেরিয়েন্ট ওইটার আবার 6000 mAh, তবে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। অন্যান্য সব কিছু মোটামুটি একই রকমই আমার কাছে মনে হলো। ডিসপ্লে একটা কমন জিনিস হয়ে গিয়েছে, 120 হার্জের রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, HDR 10+, তারপরে আবার ওই যে ডলবি ভিশন, মোটামুটি ওয়াইড ভাইন L1 এর সাপোর্ট, এগুলো সবই এই ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন। সো খুব বেশি পার্থক্য আসলে নাই অন্যান্য ফোনের ডিসপ্লের সঙ্গে। আর আমরা খুব বেশি ডিটেলে যাচ্ছি না ভাই, কারণ এটা তো ফুল রিভিউ আপনারা সবাই জানেন। আমরা মোটামুটি বেশ কিছু জিনিস একটু মাথায় রেখেই এই লিস্টগুলো বানাই। ধরেন ফোনের দাম কেমন, দেখতে কেমন, কি চিপসেট ব্যবহার করা হয়েছে, ব্যাটারি ক্যাপাসিটি কেমন, ডিসপ্লেটা কেমন, মোটামুটি পারফরমেন্স ওভারঅল সব কিছু মিলায় আমাদের কাছে যে ফোনটা একটু ভালো লাগে আর কি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। আচ্ছা, মোটরোলা ফোন নিয়ে আজকাল বেশ ভালোই দেখা যাচ্ছে যে উন্মাদনা তৈরি হয়েছে নতুন প্রজন্মের মধ্যে। একটা সময় মানে আমাদের সময় আর কি, এই মোটরোলা ফোন যে কি ছিল ভাই, ওইটার আপনারা এখন বললেও বুঝবেন না। এনিওয়ে, মোটরোলা S60 Fusion এই ফোনটা কিন্তু ভালো একটা অপশন হইতে পারে আপনার জন্য, যদিও কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। টেলিফটো লেন্স পাবেন না, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর সঙ্গে 13 মেগাপিক্সেলের একটা আলট্রাওয়াইড শুটার, আর সামনে 32 মেগাপিক্সেলের
সেলফি শুটার আছে, মোটামুটি সেলফি টেলফি যারা তুলবেন তাদের জন্য এই ফোনটা ভালো অপশন হতে পারে ভাই। চিপসেট আর ব্যাটারিতে দুই রকম ভেরিয়েন্ট আছে আর কি। 7300 তারা ইউজ করছে গ্লোবাল ভেরিয়েন্টে, আর ইন্ডিয়ার জন্য একটা বানাইছে ভাই 7400 দিয়ে। বুঝলাম না ভাই, মানে ইন্ডিয়ায় কেন একটু পাওয়ারফুল চিপসেট দিল, মানে কারণটা রহস্যজনক। আবার ব্যাটারি তো ভাই, হ্যাঁ 5200 mAh হচ্ছে গ্লোবালের জন্য, 5500 mAh হচ্ছে ইন্ডিয়ার জন্য। যদিও 55 আমার কাছে এনাফ মনে হয় না, আজকাল 7-8000 mAh এর ব্যাটারি আমাদের মার্কেটে চলে আসছে। তারপরও এইটার ইউজার এক্সপিরিয়েন্স আবার ভালো, মানে ইউআইটা খুবই জোস, একেবারে অ্যান্ড্রয়েডের পিওর ফিলটা পাওয়া যায়। সো দেখতেও সুন্দর ফোনটা, সব মিলায় এইটা আপনার পারচেজ লিস্টে রাখতে পারেন। Honor 200 ভাই, এই ফোনটার কথা কতবার যে বলছি এর আগে, মানে শেষ নাই। আমাদের যে চার্টই আমরা বানাই দেখা যায় অনারের কোনো না কোনো ফোনের মধ্যে থাকে, এবং Honor 200 এর পপুলারিটি কিন্তু এখনও কমতেছে না। এটার 8256 ভেরিয়েন্ট গ্লোবাল যেটা আর কি, ওটার দাম একটু বেশি, 35,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। চাইনিজ ভেরিয়েন্টে নিলে কিন্তু দাম আরও কমবে, বাট গ্লোবাল নিতে পারেন যদি 2-1000 টাকা পার্থক্য হয়। আমার মনে হয় যে তার জন্য চাইনিজ না নেওয়াই ভালো, গ্লোবালটা নেওয়া ভালো। স্ন্যাপড্রাগনের 7 Gen 3 দিয়ে এই ফোনটা মার্কেটে এসেছিল, এবং ভাই পারফরমেন্স ভালো। এবং অনার ফোনের যে ম্যাজিক ওএস ভাই অস্থির একটা জিনিস, মানে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড্রয়েড ইউআই ইন দ্য মার্কেট রাইট নাও। এই ফোনটা আমার কাছে বিশেষ করে ভালো লাগে এর ক্যামেরা সেটআপের জন্য, মানে কোথাও কমতি নাই ভাই। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সেটা আবার ভালো ছবি তোলে, উল্টাপাল্টা ছবি তোলে না আর কি, হ্যাঁ মানে নাম্বার গেম খেলে নাই। 50 মেগাপিক্সেলের সেন্সর যেমন হওয়া উচিত সেরকমই পাবেন। আবার 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সও আছে, এবং 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার। ভাই কন, এটা একটা ভালো কম্বো না? আবার সেলফি ক্যামেরা তো তারা কমতি রাখে নাই, 50 মেগাপিক্সেলের সেন্সর আছে, তার মানে একদম ক্যামেরাতে সেরা একটা কম্বো এটা। অবশ্য গ্লোবালটার ব্যাটারি একটু কম ভাই, মানে 5200 mAh এর ব্যাটারি আছে গ্লোবাল ভার্সনে, চাইনিজ ভার্সনে একটু বেশি। তবে চার্জিং স্পিড আবার 100 ওয়াটের ভাই, মানে খুবই দ্রুত ফোন চার্জ হয়ে যাবে। সো এই ফোনটা আমার মনে হয় আরও কয়েক মাস, হয়তো এই পুরা বছর সেরা ফোনের তালিকায় থাকবে, অন্তত এই বাজেট রেঞ্জে। টপ 5 এর ভিডিও হবে, কিন্তু আইকিউর কোনো ফোন থাকবে না, সেইটা তো হইতে পারে না ভাই। আইকিউ Z10 টার্বো এই ফোনটা কিন্তু ডিজার্ভ করে এই তালিকায় আসার। ডায়মেনসিটি 8400 এর মতো সেমি ফ্ল্যাগশিপ একটা চিপসেটের মধ্যে আছে, মানে এই ফোনটা বেসিক্যালি পারফরমেন্স সেন্ট্রিক ভাই। বাংলা কথা, বাংলা হিসাব, ক্যামেরাতে অনেক কম্প্রোমাইজ করা আছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আছে, কিন্তু কোনো টেলিফটো লেন্স নাই, কোনো আলট্রা ওয়াইড শুটার নাই, একদম হিসাব বরাবর। আর সেলফি শুটার হিসেবে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর তারা দিছে। Z10 এর টার্বো প্লাস যেটা ভাই, এই ফোনটা একটা বেস্ট ছিল আর কি, মানে ভয়ঙ্কর রকমের পাওয়ারফুল ফোন ছিল। ওইটার রিভিউ আমাদের চ্যানেলে আছে, বাট ওটার দাম আর একটু বেশি আর কি, আপনার 40 পার হইতে হবে। সো 35-এর আশেপাশে কিন্তু এটা ভালো একটা ডিল। আর যদি ব্যাটারির কথা ধরেন ভাই, এর ব্যাকআপ কিন্তু এতক্ষণ যতগুলো ফোন নিয়ে আলাপ করলাম সবচাইতে বেশি, 7620 mAh, সাথে আবার 90 ওয়াটের ফাস্ট চার্জিং ব্যাপার স্যাপার আছে আর কি। সো এইটা আমার মনে হয় না যে ফেলে দেওয়ার মতো কোনো ব্যাপার। যাদের ছবি টবি নিয়েও খুব বেশি মাথা ব্যথা নাই, গেমিং টেমিং করবেন, খুবই পাওয়ারফুল ফোন দরকার, অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ দরকার, তাদের জন্য আইকিউ Z10 টার্বো ফোনটা সেরা একটা চয়েস হতে পারে। আচ্ছা, নাথিং ফোন 3A Pro, এই ফোনটার কথা একটু বলে রাখি আর কি। যদিও দাম আমাদের এই আজকের তালিকার চাইতে একটু বেশি, মোটামুটি 38-39 টাকার আশেপাশে, বাট অনেকে আবার ক্লিন ইউআই পছন্দ করেন, একটু মানে ট্রান্সপারেন্ট লুক পছন্দ করেন। নাথিং নতুন ফোন কোম্পানি, আলোড়ন সৃষ্টি করছে, তাদের ফোন ইউজ করতে চান, 3A Pro ফোনটা ভালো হতে পারে। ক্যামেরাতে খুব ভালো করছে তারা, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরও একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স, এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, সামনেও 50 মেগাপিক্সেলের সেলফি শুটার। কিন্তু ব্যাটারিতে এসে মেরে দিছে ভাই এই ফোনটা, মাত্র 5000 mAh এর ব্যাটারি। যদিও ইউআইটা ভালো, মানে চিপসেটও ভালো, মনে হয় না খুব বেশি ঝামেলা হবে। আর মাত্র 50 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আছে এই ফোনে। ডিসপ্লে নিয়ে আর কথাবার্তা আজকাল আমরা বলি না ভাই, কারণ হচ্ছে সবই অ্যামোলেড, 120 হার্জ, HDR10, এটা সেটা সবই আছে আর কি এই ফোনেও। সো টপ 5 বললেও আমরা কিন্তু মোটামুটি 8টা-9টা ফোন নিয়ে আলাপ করে ফেলছি আর কি, অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে। এই ধরনের ভিডিও কি আপনারা দেখতে চান? একটু কমেন্টে জানান। আর হচ্ছে হয়তো বা আমরা মিস করে যেতে পারি কোনো একটা ফোন, হইতেই পারে ভাই, সব কিছু তো আসলে মার্কেটে সবসময় অ্যাভেলেবেলও থাকে না। আর আমাদের স্মৃতিশক্তি যে একেবারে আইনস্টাইনের মতো সেইটাও না আর কি, আমরা তো ভুলে যাই আর কি। সো ভুলে গেলাম কোনটা, একটু কমেন্ট সেকশনে আপনারা একটু লিখে দেন। আর এই ফোনগুলোর মধ্যে আপনার সবচাইতে পছন্দের ফোন কোনটা সেটা একটু জানান আমাদেরকে। আপাতত পর্যন্তই, দেখা হয়ে যাবে এরকম আর কোনো ভিডিওতে সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।